হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দেখো আজকের ক্লাসটা দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ আজকের ক্লাসে আমরা 2.3 চ্যাপ্টার নাম্বার রাসায়নিক বিক্রিয়া, তার থেকে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস পার্ট 2 আমরা প্রোভাইড করতে চলেছি এবং বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা, বিশেষ করে যে জায়গা থেকে তোমাদের প্রশ্ন হয় অনুঘটক, উৎসেচক, সেই জায়গাগুলো আমরা আজকের ক্লাসে বুঝে নেব। এবং আমাদের পেড গ্রুপে যে নোটসগুলো আমরা প্রোভাইড করি সেখানে যে কোশ্চেন আনসার গুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। তাহলে বিষয়বস্তু তোমাদের বোঝা থাকবে, তার পাশাপাশি এই জায়গা থেকে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের কিন্তু জানা থাকবে এবং পরীক্ষার জন্য তোমরা কিন্তু 100% প্রিপেয়ার হয়ে থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের দারুণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অনুঘটক। সেটা দিয়ে আমাদের ক্লাস শুরু হবে। অনুঘটক বা যেটাকে বলা হয় ক্যাটালিস্ট। কেমন? অনুঘটক বা ক্যাটালিস্ট। দেখো আমরা সাধারণত ঘটক নামটার সঙ্গে পরিচিত, তাই না? একটা মজার বিষয় বলি, আমি সবসময় যখন ক্লাসটা প্রোভাইড করি এই অনুঘটকের বিষয়টা, তখন এই জিনিসটা আমি বোঝাই যে দেখো ঘটক মানে কি। ঘটক জেনারেলি হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে পাত্র বা পাত্রীদের তাদের সম্বন্ধগুলো নিয়ে আসে, তাই না? এবং পাত্রপক্ষের খবরটা পাত্রীপক্ষের কাছে এবং পাত্রীর খবরটা পাত্রর কাছে যায়। এবং হয়তো কারো বিয়ে হতে হয়তো দেরি সময় লাগছে, হয়তো 1 বছর সময় লাগছে, কিন্তু ঘটক দিলে সে তাড়াতাড়ি অনেক পাত্র পাত্রীর খোঁজ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি ঘটায়, তাই তো? তোমরা সেটা জানো, ঘটকের কাজ হচ্ছে তাই, বিয়ে লাগানো হচ্ছে তার কাজ, তাই না? কিন্তু ঘটক কি নিজে বিয়ে করে? ঘটক কিন্তু কখনো নিজে বিয়ে করে না, তাই না? তার কাজ হচ্ছে শুধু বিয়েটা লাগিয়ে দেওয়া, তাড়াতাড়ি ঘটিয়ে দেওয়া, তারপর সে সেখান থেকে প্রস্থান নেবে। মানে সে আগে ঘটক ছিল, ঘটকই থাকবে। বিয়ের আগে যখন ঘটক ছিল, বিয়ের পরেও সে ঘটকই থাকবে। তার কাজ শুধু হচ্ছে যে বিয়েটা, একটা বিয়ে সেটা দেরিতে হচ্ছিল, 1 বছর সময় লাগছিল, সে হয়তো 2 মাসের মধ্যে সেটা সেটেল করে দিল, তাড়াতাড়ি ব্যবস্থা করে দিল, উপযুক্ত পাত্র পাত্রী দেখে একটা সম্বন্ধ ঠিক করে দিল, তাই না? ঘটকের কাজ এটা। একই রকম ভাবে রাসায়নিক বিক্রিয়াতে বা কেমিক্যাল রিঅ্যাকশনে অনুঘটক আছে। অনুঘটকের কাজটা কিন্তু একই রকম। অনুঘটক কি করে? কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে হয় বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। ঘটক, যে ঘটকের আমি কথা বলছি, ধরো সে 1 বছরের একটা বিয়ে সেটা 2 মাসে ঘটালো। সে যদি বদমাশ হয়, একটু মানে অন্যরকম প্রকৃতির হয়, যে তার আমি ইচ্ছে করে সেই বিয়েটাকে আমি দেরিতে ঘটাবো, ভালো পাত্র পাচ্ছি না বা ভালো পাত্রী পাচ্ছি না, এরকম ভাবে 1 বছরের বিয়েটা আমি 1.5 বছর 2 বছর ধরে টানছি, সেটাও কিন্তু অনেক ঘটক করতে পারে, তাই না? তাহলে ঘটক চাইলে বিয়েটাকে আগে ঘটাতে পারে বা পরে ঘটাতে পারে। সেই রকম অনুঘটক কিন্তু রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে হয় বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে। আমরা টেক্সট বুকে ক্লাস 8-এ দেখছি যে শুধুমাত্র অনুঘটক মানে রাসায়নিক বিক্রিয়ার বেগ যারা বাড়ায় তাদের অনুঘটক বলা হয়, সেটা দেওয়া হয়েছে, কিন্তু সেটা নয়। অনুঘটক মানে, ক্যাটালিস্ট মানে কোন একটা রাসায়নিক পদার্থ যা কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়াতেও পারে, কমাতেও পারে, তাই না? বিক্রিয়ার বেগ বাড়াতেও পারে, হয় বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, তাই না? তাহলে কোন রাসায়নিক পদার্থ কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে যদি বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে তাদের ভর, ধর্ম এবং গঠন যদি একই থাকে বা অপরিবর্তিত থাকে, তাহলে তাদের আমরা বলবো অনুঘটক, তাই না? তাহলে যে সব রাসায়নিক পদার্থ কোন রাসায়নিক বিক্রিয়ায়, কোন রাসায়নিক, আমি সব লিখবো না, তোমরা শুনে শুনে আশা করি লিখতে পারবে। কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে কি করে? বিক্রিয়ার বেগ, কেমন? রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে ভর ও ধর্মে কি হবে? ভর ও ধর্মে অপরিবর্তিত থাকবে। কেমন? অপরিবর্তিত থাকবে। তাদের আমরা কি বলবো? অনুঘটক বলবো। তাহলে অনুঘটক শুধু বিক্রিয়ার বেগটাকে বাড়াবে বা কমাবে, কিন্তু বিক্রিয়া শেষে তার ভরের কোনো পরিবর্তন হবে না, যতটুকু নিয়েছে ততটুকুই থাকবে, এবং ধর্ম বা গঠন অনুঘটকের কিন্তু একই থাকবে। অনুঘটকের এক্সাম্পল, অনেক অনুঘটক হয়, যেমন আমাদের এখানে যেটা দেওয়া হয়েছে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা একটা অনুঘটক। V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, কেমন? এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, নাম হচ্ছে ভ্যানাডিয়াম, খুব গুরুত্বপূর্ণ একটা অনুঘটক। কেমন? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। কেন পেন্টা? তার কারণ 5টা অক্সিজেন আছে।
দুটো থাকলে ডাই, পাঁচটা থাকলে পেন্টা বলা হয়। পাঁচটা দেখো অক্সিজেন আছে, তাহলে পেন্টক্সাইড, পেন্টক্সাইড কেমন, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। প্ল্যাটিনাম অনুঘটক, এটাও কিন্তু একটা অনুঘটক হিসেবে কাজ করে, কারণ প্ল্যাটিনাম অনুঘটক হিসেবে কিন্তু কাজ করে, প্ল্যাটিনাম তারজালি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এগুলো হচ্ছে অনুঘটক। এবার আমরা দেখলাম যে অনুঘটক বিক্রিয়ার বেগ হয় বাড়ায় বা কমায়, তার জন্য এই অনুঘটককে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ধনাত্মক অনুঘটক, ধনাত্মক বা পজিটিভ ক্যাটালিস্ট, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ক্যাটালিস্ট। নাম শুনে বুঝতে পারছো এরা কি করবে, বিক্রিয়ার বেগটাকে বাড়াবে আর এই বিক্রিয়ার বেগটাকে কমাবে। ধনাত্মক অনুঘটক কোন রাসায়নিক পদার্থ, এরা একটা রাসায়নিক এরা কি ধনাত্মক অনুঘটক হচ্ছে এক ধরনের অনুঘটক যা কোন বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ কেমন, এরা কি করে বিক্রিয়ার বেগ কি করবে, বাড়ায়। আর ঋণাত্মক অনুঘটক কি করবে, বিক্রিয়ার বেগ এটা কিন্তু কমাবে। এটা হচ্ছে অনুঘটকের মানে ভাগ, ধনাত্মক ও ঋণাত্মক অনুঘটক। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এগুলো হচ্ছে ধনাত্মক অনুঘটকের উদাহরণ বা এক্সাম্পল। এবার অনুঘটকের বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, অনুঘটকের বৈশিষ্ট্য কি হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কি হবে। অনুঘটক দেখো কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে, সেটাই লিখবে এখানে 1 নম্বরে। অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার শেষে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য সেটা মানে আমরা এটা সংজ্ঞা থেকে লিখলাম। 2 নম্বর হচ্ছে অনুঘটক কোন বিক্রিয়া, অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়া, অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না, শুরু বা শেষ করতে পারে না। কেমন, অনুঘটক কোন আমি একদম শর্টে লিখছি, যেমন এখানে আমি শর্টে জাস্ট মনে রাখার জন্য ভর ও ধর্মে অপরিবর্তিত কেন লিখছি, তার কারণ আমি জাস্ট শর্টে লিখছি, যেহেতু নোট আমাদের পেড গ্রুপে যারা আছো নোটসের মধ্যে সবকিছু আছে, আর যারা পেড গ্রুপে নেই তাদের জন্য আমি এমনিতে ডিকটেট করে দিচ্ছি, অপরিবর্তিত থাকে, তাহলে ডিকটেট করলে শুনে শুনে আশা করে লিখতে পারবে। কেমন, তাহলে অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ হয় বাড়াবে বা কমাবে। কেমন, আর অনুঘটক জৈব অজৈব দুটোই হতে পারে, অনুঘটক জৈবও হতে পারে, কিছু কিছু অনুঘটক আছে অজৈব, দুই ধরনেরই কিন্তু অনুঘটক হয়। ওকে, এছাড়া কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন অনুঘটক কাজে দেবে, কোন একটা রাসায়নিক বিক্রিয়া হয়তো অক্সিজেন প্রস্তুত করছি আমরা পটাশিয়াম ক্লোরাইড থেকে KClO3 থেকে, বা হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2 এর বিয়োজন ঘটাচ্ছি, তাহলে কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন অনুঘটক কাজে দেবে সেটা আমি সেই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ থেকে বলতে পারবো না। তাহলে কি পয়েন্ট হবে আমাদের, কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন অনুঘটক বেশি উপযোগী তা আমরা রাসায়নিক সমীকরণ দেখে বলতে পারবো না, তাই না। তাহলে আমাদের পরীক্ষা করে পরীক্ষালব্ধ ফলাফল অনুযায়ী আমাদের বলতে হবে, পরীক্ষা করে দেখতে হবে, আমরা কিন্তু কখনোই সেটা কি করতে পারবো না, রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কিন্তু বলতে পারবো না, তাই না, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা কিন্তু বলতে পারবো না। আর নেক্সট হচ্ছে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে বিক্রিয়কগুলোর তুলনায়, মানে বিক্রিয়ক মানে আমরা বলেছিলাম আগের ক্লাসে যে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক, বিক্রিয়কের তুলনায় অনুঘটকের পরিমাণ কম হয়, বিক্রিয়ক যতটা লাগে অনুঘটক তার থেকে কম পরিমাণে লাগে। ওকে, তাহলে এগুলো হচ্ছে পয়েন্ট। নেক্সট আমরা দেখবো অনুঘটক হিসাবে MnO2 যেটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সেটার ভূমিকা কি। কেমন, MnO2 সেটা কি করে, অনুঘটক হিসাবে কিভাবে হেল্প করে বা এর ফাংশন কি সেটা দেখবো। আমরা যদি অক্সিজেন প্রস্তুতির ধাপ দেখি, অক্সিজেন প্রস্তুতি KClO3 পটাশিয়াম ক্লোরেট, KClO3 পটাশিয়াম ক্লোরেট থেকে, মানে একে যদি আমি উত্তপ্ত করে অক্সিজেন তৈরি করি, ধরুন KCl+3O2 অক্সিজেন তৈরি হবে, এখানে 2 অণু KCl3 লাগে, দুটো KCl, 2 KCl আর 3O2। তাহলে শুধুমাত্র পটাশিয়াম ক্লোরাইডকে নিয়ে যদি আমরা উত্তপ্ত করি তখনও কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু সেখানে উষ্ণতা মোটামুটি 630 ডিগ্রি সেলসিয়াস।
এত উচ্চ উষ্ণতা প্রয়োজন হয় তবেই পটাশিয়াম ক্লোরেট যেটা সেটা বিয়োজিত হয়ে বা বিশ্লিষ্ট হয়ে বা ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এটার নাম কি? এটার নাম বললাম আমরা, বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। ওকে, এটা উৎপন্ন হয়। এবার এই বিক্রিয়াটাতে আমরা যদি ধরো 2KClO3 দিয়েছি, এবার যদি আমরা এখানে অনুঘটক হিসাবে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করি, তাহলে এখানে 2KCl একই বিক্রিয়া ঘটবে, +3O2 উৎপন্ন হবে। এবার এখানে বলছে 630 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কিন্তু প্রয়োজন হয় না, মোটামুটি 230 ডিগ্রি সেলসিয়াস থেকে 250 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই বিক্রিয়াটা ঘটে যায়। 230 এ হয়, 240 মোটামুটি এরকম হয়, কোন বইয়ে 200 থেকে 250 দেবে, কোন বইয়ে 230 থেকে 250 দেবে, মোটামুটি এরকম কেমন 230 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিক্রিয়াটা ঘটে যায়। তাহলে যে বিক্রিয়াটা পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরি করতে আমার যেখানে 630 ডিগ্রি সেলসিয়াস লাগছে, সেখানে আমার এই বিক্রিয়াটাই ঘটাতে MnO2 যখন দিচ্ছি তখন আরো কম উষ্ণতায় হচ্ছে। এবং অনুঘটক মানে আমরা বলেছিলাম বিক্রিয়ার বেগ শুধু বাড়াবে বা কমাবে, এখানে যেমন বিক্রিয়ার বেগ বাড়াচ্ছে কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, তাহলে এখানে MnO2 যেমন ছিল সেই রকমই থাকবে, অপরিবর্তিত থাকবে। তাই জন্য এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে দেব যে এটা আমার অনুঘটক এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকছে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি বলে প্রশ্ন যে পটাশিয়াম ক্লোরাইডকে পরীক্ষাগারে সরাসরি উত্তপ্ত করে অক্সিজেন প্রস্তুত করা হয় না কেন? তার কারণ হচ্ছে যদি পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা অক্সিজেন তৈরি করি তাহলে সেখানে দুই ধরনের কিন্তু সমস্যা হতে পারে। কি কি সেগুলো? এক হচ্ছে এই উচ্চ উষ্ণতা সৃষ্টি করতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে জ্বালানি দহন করতে হবে, তাই না? তাহলে জ্বালানির অপচয় ঘটবে, বেশি তাপ সৃষ্টি করার জন্য বেশি পরিমাণে জ্বালানির প্রয়োজন, তাহলে আমার এখানে জ্বালানির অপচয় ঘটবে। 2 নম্বর, এই উচ্চ উষ্ণতায় বিক্রিয়া ঘটাচ্ছি সেখানে কি হতে পারে? বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণ হলে সেখানে দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। আর যদি আমরা এখানে MnO2 দিই সেখানে কিন্তু অত উচ্চ উষ্ণতার দরকার হয় না, তাহলে জ্বালানির সাশ্রয় হয়, কম উষ্ণতায় বিক্রিয়াটা ঘটে এবং কম উষ্ণতায় ঘটে বলে সেখানে বিস্ফোরণ ঘটারও কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। ওকে, তাহলে এটা মনে রাখবে। এটা যে পটাশিয়াম ক্লোরাইড, বারবার বলছি পটাশিয়াম ক্লোরাইড, আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, এখানে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। পটাশিয়াম ক্লোরাইড। ওকে, পটাশিয়াম ক্লোরাইড। একই রকম ভাবে তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখবে একটা ছক দেওয়া হয়েছে, ছকে বলেছে যে আমরা প্রথমে একটা এরকম টেস্ট টিউব নিয়েছি, এই টেস্ট টিউবের মধ্যে কি নিয়েছি? H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি। ওকে, হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি, এটা আমার পরীক্ষার ঘর, এটা হচ্ছে পরীক্ষার ঘর। তারপরে নেক্সট হচ্ছে আমার পর্যবেক্ষণ, এটা পর্যবেক্ষণের ঘর, এটা হচ্ছে সিদ্ধান্তর ঘর। আমি লিখছি না সেরকম ভাবে, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। আমি যদি একটা বিকারের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড, দেখো জল মানে হচ্ছে H2O, এটা হচ্ছে জল, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে H2O2, এটা জল, এটা হাইড্রোজেন পারঅক্সাইড নেওয়ার পর যদি আমরা সমপরিমাণ জল নিই, এর সঙ্গে আমরা কি করব? সমপরিমাণ কি নেব? আমরা জল নেব। জল যদি নিই তাহলে এখানে যে অক্সিজেনটা উৎপন্ন হবে, O2 উৎপন্ন হয়, উৎপন্ন হলেও খুব ধীর গতিতে উৎপন্ন হয়, খুব ধীর গতিতে উৎপন্ন হয় ও পরিমাণ খুব কম পরিমাণে অক্সিজেন পরিমাণ খুব কম পরিমাণে অক্সিজেন কিন্তু উৎপন্ন হয়। কিন্তু এখানেই আমরা এই যে এখানে আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি, H2O2 দিচ্ছি, তার সঙ্গে যদি আমরা প্লাস MnO2 দিই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিই, আর জল যেমন দিয়েছিলাম দেওয়াই আছে, তাহলে কিন্তু এখানে দ্রুত কিন্তু O2 উৎপন্ন হবে, দ্রুত অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এখানে MnO2 নেই, অনুঘটক নেই, তাই জন্য বিক্রিয়াটা ধীর গতিতে ঘটে। এখানে MnO2 আছে বলে এই হাইড্রোজেন পারঅক্সাইড, 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড, এটা অনুঘটক মানে MnO2 এর প্রভাবে ভেঙে যাবে, কি উৎপন্ন হবে? 2 অণু জল প্লাস 1 অণু অক্সিজেন উৎপন্ন হবে।
তাহলে এখানে অনুঘটক হিসেবে অ্যামিনো কাজ করছে, যেটা হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনকে দ্রুত ঘটাতে সাহায্য করছে, মানে হাইড্রোজেন পারঅক্সাইডকে দ্রুত বিয়োজিত করতে কিন্তু সাহায্য করছে। ওকে, তাহলে এরকম একটা জিনিস ছিল। তোমাদের অনুঘটক কাকে বলে, অনুঘটকের বৈশিষ্ট্য দেখো, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে তোমরা কিন্তু করবে। অনুঘটক কাকে বলে, অনুঘটকের বৈশিষ্ট্য। এখানে যে অক্সিজেন প্রস্তুতিতে অ্যামিনোর ভূমিকা বা অ্যামিনো কেন ব্যবহার করা হয়, এই জায়গাগুলো দেখবে, এই সবটা আমি বলে দিলাম। অনুঘটক দেখবে সবসময় গুঁড়ো গুঁড়ো আকারে ব্যবহার করা হয়, টুকরো টুকরো কেন ব্যবহার করা হয়। ধরো তুমি আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা আলু আমি নিয়েছি, এরকম আলু, কিন্তু আলুটাকে আমি যদি কাট করি, মাঝখানে কেটেছি, তাহলে আলুটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। আবার যদি আমি এইদিকে একটা কাট করি, তাহলে আলুর টুকরোটা দেখো এরকম এরকম হয়ে গেছে, মানে আরো আমার ছোট ছোট টুকরো হয়ে গেল, 4টে টুকরো হয়ে গেল। এবার দেখো এইখানে আলুটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে পিঠ বরাবর ক্ষেত্রফল এইটুকু, যা ক্ষেত্রফল, এখানে কি একই হবে? একই হবে না, বেশি হবে। কেন? তার কারণ তুমি বলে স্যার একই তো হবে, এই যে এই আলুটা ওইটুকুই তো আমি কেটেছি, কিন্তু এই মাঝখানে ভেতরে তো তল ছিল না, কিন্তু এখন দেখো একটা এক্সট্রা দুটো তল তৈরি হয়ে গেছে। এই যে কাটার পরে এই তলটা হয়ে গেছে। এখানে যখন আরো কাটলাম, তখন এই তলগুলো তো হয়েছে, তাই না? প্লাস এইখানে এখানে 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 জায়গাগুলো কিন্তু হয়ে গেছে। মানে যত টুকরো টুকরো করব, তত কিন্তু দেখো এখানে এটা একটাই তল, যখন আমি এটাকে ভেঙে দিচ্ছি, এখানে একটা তল তৈরি হয়ে যাচ্ছে, আর এই মুখে একটা তল হয়ে যাচ্ছে, মানে এক্সট্রা আরো তল হচ্ছে। এবার এটা যদি আরো 100 টুকরো করে, তাহলে আরো অনেক তল তৈরি হবে। যত বেশি তল তৈরি হবে, তত কিন্তু বিক্রিয়া করার সুযোগ পাবে। একটা বড়, তুমি ধরো রান্না করছো, 4টে বড় বড় আলু দিয়েছো, চারটে কি করেছো, বড় আলু দিয়েছো, 4 পিস, মানে 4 পিস নয়, 4টে গোটা আলু রান্না করছো, সেটা দেখে ভালো করে সেদ্ধ হবে না। কিন্তু ওই একই সময়ে 4টে আলু, প্রত্যেকটাকে হয়তো তুমি 8 পিস করেছো, প্রত্যেকটাকে 8 পিস করেছো, 4 32 পিস করে নিয়েছো, 4টে আলুকে মোট 32 পিস, কেমন? 4টে আলু প্রত্যেকটাকে 8 পিস, তাহলে 4টে আলু 32 পিস করে নিয়েছো, দেখে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তার কারণ টুকরো টুকরো করার ফলে উপরিতলের ক্ষেত্রফলটা বেড়ে যায় এবং বিক্রিয়া করার সুযোগ বেশি পায়। এই কারণে অনুঘটকতায় অনুঘটক যত টুকরো টুকরো বা গুঁড়ো গুঁড়ো ব্যবহার করা হয়, যেহেতু তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, বেশি পরিমাণে পরমাণু আয়ন তারা কিন্তু রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়। এই কারণে অনুঘটক গোটা বা মানে বড় টুকরো থেকে গুঁড়ো গুঁড়ো ব্যবহার করা বেশি উপযোগী। একই রকমের প্রশ্ন আসে যে বাড়িতে ধুনো দেওয়ার সময় মানে বড় বড় ধুনো ব্যবহার না করে গুঁড়ো টুকরো টুকরো ধুনো কেন ব্যবহার করা হয়? বেশি তাড়াতাড়ি সহজে জ্বলে ওঠে, গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে, বড় ধুনো কিন্তু সহজে জ্বলে ওঠে না। কেন? যখন বড় ধুনো আমরা ব্যবহার করছি, তার ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল খুব কম। যখন এটাকে অনেক টুকরো টুকরো করছি, তখন অনেকগুলো টুকরো হয়ে যাচ্ছে, তাহলে অনেকগুলো পৃষ্ঠতল, নতুন নতুন তল বেরিয়ে আসছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক গুণ বেড়ে যাচ্ছে। ফলে যখন আমি আগুন দিয়ে সেটাকে পোড়াচ্ছি, তখন অনেকটা ক্ষেত্রফল পাচ্ছে, রাসায়নিক বিক্রিয়া করার অনেক সুযোগ পাচ্ছে, অনুপরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পাচ্ছে, ফলে এখানে কিন্তু তাড়াতাড়ি জ্বলে উঠছে। তাহলে আলু টুকরো টুকরো করে কেটে রান্না করলে বেশি কেন সুবিধা জানো? গুঁড়ো ধুনো কেন ব্যবহার করা হয়? বা একটা গ্লাসের মধ্যে আমি বড় চিনির টুকরো না নিয়ে, সেটা তার মধ্যে আমি ছোট ছোট চিনির দানা নিয়ে সেটাকে যদি গুলে দিই, এটা তাড়াতাড়ি গুলে যায়। কেন গুলে যায়? তার কারণ ছোট চিনির টুকরোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমষ্টি, অনেকগুলো টুকরোর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি একটা বড় চিনির টুকরোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে অনেক বেশি। তার জন্য যখন দ্রবীভূত করা হয়, তখন বেশি পরিমাণে জলের সঙ্গে বিক্রিয়া করার সুযোগ পায়, তার জন্য এটা বেশি দ্রবীভূত হয়। এরকম করে কিন্তু প্রশ্ন আসে। ওকে, আমি যে যে জায়গাগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা কভার করবে। ওকে, আর কিছু প্রশ্ন আছে। অনুঘটক যদি কমপ্লিট হয়ে গেছে, আমাদের যেটা পিডিএফ সেটা দেখে নিচ্ছি। ওকে, তারপরে যদি না থাকে প্রশ্ন, তাহলে আমরা উৎসেচকের জায়গাটা কভার করব। অনুঘটক থেকে আচ্ছা, শিল্পে অনুঘটকের ব্যবহার, এই জায়গাটা দেখো। শিল্পে অনুঘটকের ব্যবহার, যখন এই প্রশ্নটা আসে, কেমন শিল্পে আসে, মানে তোমরা যদি প্রশ্নচিত্রটা দেখো তাহলে পাবে। শিল্পে অনুঘটকের, আমি যে ক্লাসগুলো প্রোভাইড করি তাতে তোমাদের স্কুলের সমস্ত প্রশ্নপত্র তোমরা কমন পাবে। মানে স্কুলে যাবতীয় যা প্রশ্ন হয় বিভিন্ন স্কুলে, সবগুলো আমরা বারবার বিগত বেশ কয়েকটা বছরে দেখেছি, সেগুলো আমরা ক্লাসে বা আমাদের নোটসের মধ্যে ইনক্লুড করি।
তার পাশাপাশি প্রশ্নবিচিত্রার কোশ্চেনগুলো যেগুলো আমাদের মনে আছে, বেশিরভাগই দেখি একই রকম প্রশ্ন প্রত্যেকটা বছরে, হয়তো বছর বছর নতুন যে একটা প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে বা নোটসের মধ্যে কিন্তু ইনক্লুড করে দিই, যাতে সমস্ত জিনিস তোমাদের প্রিপারেশন থাকে। শিল্পে অনুঘটকের ব্যবহার কি বললাম? অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড, এক নম্বর হচ্ছে অসওয়াল্ড, এটা একটা পদ্ধতি, কেমন? ক্লাস 10 এ তোমরা পড়বে। অসওয়াল্ড পদ্ধতিতে যখন নাইট্রিক অ্যাসিড HNO3 উৎপাদন করা হয়, HNO3 উৎপাদন করা হয়, যখন সেই HNO3 উৎপাদনে প্ল্যাটিনাম তারজালি, পিটি তারজালি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। প্ল্যাটিনাম তারজালি, ওকে। এখন বর্তমানে প্ল্যাটিনামের বদলে এই প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি, একসঙ্গে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি ব্যবহার করা হয়। তাহলে এটা একটা মানে ভালো একটা শিল্প উৎপাদনের ব্যবহার, কেমন? মানে এখানে কি করা হয়, এই জন্য আমরা উৎপাদন করছি, সেখানে অ্যামোনিয়াকে জারণ করতে হয়। অ্যামোনিয়াকে কি করতে হয়? জারিত করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যামোনিয়াকে জারিত করে কি করা হয়? নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়, সেখানে প্ল্যাটিনাম তারজালি অনুঘটক হিসেবে কাজ করে। 2 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতিতে H2SO4 যখন তৈরি করা হয়, H2SO4 উৎপাদনে SO2 মানে সালফার ডাইঅক্সাইড এর জারণে, মানে SO2 সেখান থেকে SO3 উৎপন্ন হয়, তারপরে ওলিয়াম উৎপন্ন হয়, তারপরে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। ক্লাস 10 এ তোমরা পড়বে। তাহলে স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO2 এর জারণে কি ব্যবহার করা হয়? V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। ওকে, এখানেও কিন্তু আমরা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করতে পারি, বা পিটি চূর্ণ, প্ল্যাটিনাম চূর্ণ, এটা একটু মূল্যবান, একটু বেশি দামি, কেমন? প্ল্যাটিনাম চূর্ণ অনুঘটক হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট আমরা চলে যাব উৎসেচক বা এনজাইম। আমি এই জায়গাটা মুছে দিই, কেমন? তোমরা আশা করি দেখে নিয়েছো। উৎসেচক বা এনজাইম অনুঘটকের মতো সেম জিনিস, কিছুটা ডিফারেন্স আছে। সব ডিফারেন্স আমরা বলবো খুব সহজ করে, সবগুলো মন দিয়ে শুনবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি বললাম? উৎসেচক বা এনজাইম। এনজাইম তোমরা শুনেছো, মেডিসিনের দোকানেও কিন্তু এনজাইম পাওয়া যায়। উৎসেচক হচ্ছে জৈব অনুঘটক। জৈব অনুঘটক মানে জীবকোষের মধ্যে সেটা পাওয়া যায়। যেমন আমরা শুধু অনুঘটক পড়ছিলাম, সেই অনুঘটকটা জৈবও হতে পারে, মানে কিছু জৈব অনুঘটক আর রয়েছে, কিছু রয়েছে অজৈব অনুঘটক। যারা জৈব অনুঘটক, যাদেরকে জীবদেহে পাওয়া যায়, যারা জীবের মধ্যে ঘটে চলা বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে, বিপাক ক্রিয়া মানে হজমটাকে ঘটাতে সাহায্য করে, হজমের মানে বিপাকের হারটাকে বাড়ায়, তাদেরকে আমরা বলবো উৎসেচক বা এনজাইম। তাই না? যখন কারো হজম হয় না, দেখবে অনেকে কিন্তু এনজাইম খায়। বাড়িতে দেখবে যারা বড় যারা থাকেন, হজম না হলে ডক্টরবাবুরা কি করে? তাদের কিন্তু এনজাইম বা উৎসেচক দেয়, এনজাইম বলে তারা। বিভিন্ন ধরনের বাজারে এনজাইম পাওয়া যায়। তারা সেই সমস্ত এনজাইম কি করে? খাবারটাকে পচাতে বা হজম করতে কিন্তু সাহায্য করে। তাহলে উৎসেচক বা এনজাইম হলো জৈব অনুঘটক, যা জীবকোষে ঘটে থাকা বিভিন্ন পদ্ধতিতে, মানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়ায়, তাদের আমরা কি বলবো? অনুঘটক, কেমন? তাহলে এবং তার সঙ্গে এটা কিন্তু প্রোটিন ধর্মী। উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী জৈব যৌগ, যা কোনো কোষে উৎপন্ন হওয়ার পর সেই কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে, মানে সেই কোষের কন্ট্রোলে থাকবে না, মানে সেই কোষ থেকে বেরিয়ে অন্য কোনো রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, মানে বিক্রিয়ার বেগটাকে হয়তো বাড়ায় বা কমায়, কেমন? এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে ভর এবং ধর্মে, তাকে আমরা বলবো উৎসেচক। তাহলে উৎসেচক দেখলাম যে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক। উৎসেচক হলো প্রোটিন ধর্মী জৈব অনুঘটক, যা কোনো কোষে উৎপন্ন হওয়ার পর সেই কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে অন্য কোনো রাসায়নিক বিক্রিয়া বা জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, মানে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে ভর এবং ধর্মে অপরিবর্তিত থাকে, তাদের বলা হয় এনজাইম বা উৎসেচক। ওকে, আলুর মধ্যে কোন উৎসেচক থাকে? একটা প্রশ্ন আছে, কেমন? যেমন অড়হর ডাল এবং
তরমুজের বীজের মধ্যে ইউরিয়েজ, তরমুজের বীজের মধ্যে ইউরিয়েজ উৎসেচক থাকে। শর্ট কোশ্চেন গুলো তোমাদের আসবে, ইউরিয়েজ, কেমন ইউরিয়েজ উৎসেচক থাকে। সেরকম আলুর মধ্যে কি থাকে, আলুর মধ্যে থাকে ক্যাটালেজ, ক্যাটালেজ। ওকে, সেই ক্যাটালেজ এনজাইম কি করতে পারে, এই হাইড্রোজেন পারঅক্সাইড এটার বিয়োজনে কিন্তু সাহায্য করে। হাইড্রোজেন পারঅক্সাইডের যদি আমরা আলুর ক্যাটালেজ দিই, কেমন, বা আলুর টুকরো কেটে কেটে দিই, যেহেতু ওর মধ্যে এই এনজাইমটা আছে, এটা কিন্তু এটাকে বিয়োজিত করতে সাহায্য করবে, মানে জল এবং অক্সিজেনে কিন্তু ভেঙে ফেলতে সাহায্য করবে। ওকে, এটা হচ্ছে আলুর ক্যাটালেজের ভূমিকা। একটা প্রশ্ন আছে যে প্রস্রাবাগারে, প্রশ্নটা হচ্ছে যে প্রস্রাবাগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? প্রস্রাবাগারে, এটা হচ্ছে NH3, অ্যামোনিয়ার এর ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? পাওয়া যায় কেন? আসলে আমাদের যেটা মূত্র, তার মধ্যে এক ধরনের যৌগ থাকে, সেটা হচ্ছে ইউরিয়া। কি থাকে? ইউরিয়া থাকে। ওকে, মূত্রের মধ্যে আমাদের মূত্র হচ্ছে ইউরিয়া গঠিত। ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 কেমন, ইউরিয়া CONH2 তাহলে ইউরিয়া থাকে, যা কি করে, নর্দমার মধ্যে অনেক জীবাণু থাকে, সেই নর্দমার মধ্যে থাকা জীবাণুর দেহ থেকে এক ধরনের এনজাইম বের হয়, তাই না? তাহলে নর্দমার মধ্যে থাকা বিভিন্ন ধরনের জীবাণু, তাদের দেহ থেকে এক ধরনের এনজাইম বের হয়। সেই এনজাইম গুলো কি করে, এই ইউরিয়াকে ভেঙে কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে। এবার অ্যামোনিয়া গ্যাসের গন্ধ তোমরা জানো, অ্যামোনিয়া গ্যাসের গন্ধ হচ্ছে ঝাঁঝালো। কেমন গন্ধ? ঝাঁঝালো। তাই জন্য প্রস্রাবাগারে সেখানে কি হয়, মূত্রের একটা কি গন্ধ পাই আমরা, ঝাঁঝালো কিন্তু গন্ধ পাওয়া যায়। ওকে, তাহলে একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের যে জীবদেহে এনজাইম বা উৎসেচকের ভূমিকা, কেমন, জীবদেহে এগুলো তোমরা একটু দেখে যাবে, অনুঘটকগুলো বেশি ইম্পর্টেন্ট। উৎসেচকের মধ্যে উৎসেচক কাকে বলে, এই যে আলুর ক্যাটালেজ, আলুর মধ্যে কোন এনজাইম থাকে, ইউরিয়েজ কোথায় থাকে, এই প্রশ্নটা, এটাও ইম্পর্টেন্ট, কেমন। আর এটা জাস্ট দেখে যাবে, জীবদেহে উৎসেচকের ভূমিকা, উৎসেচকের ভূমিকা মানে এনজাইমের ভূমিকা। আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাই, খাদ্যের মধ্যে শর্করা থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, সেগুলো হজম করতে এনজাইম কিন্তু সাহায্য করে, কেমন, শর্করা বলো, প্রোটিন বলো, ফ্যাট বলো, সেগুলোকে হজম করতে উৎসেচক লাগে বা এনজাইম লাগে। তাছাড়া খাদ্য থেকে খাদ্যকে জারিত করে খাদ্যের মধ্যে থাকা স্থৈতিক শক্তিকে তাপ শক্তিতে বা গতি শক্তিতে যাতে রূপান্তরিত করা যায়, সেখানেও কিন্তু এনজাইম কাজে দেয়। তাহলে এনজাইম কি করে, খাদ্য থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরিতে, ডিএনএ, কেমন, ডিএনএ তৈরি, প্রোটিন তৈরি বললাম, প্রোটিন তৈরি, ডিএনএ, প্রোটিন, কেমন, ডিএনএ, প্রোটিন, এগুলো কিন্তু তৈরি করতে সাহায্য করে। প্রোটিন, হরমোন, কেমন, এগুলো তৈরিতে সাহায্য করে। আর প্রথমে কি বললাম আমরা, শর্করা মানে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, ফ্যাট বা লিপিড লিখতে পারি, ফ্যাটও লিখতে পারি, লিপিডও লিখতে পারি, এগুলো কি করতে, লিপিড জাতীয় খাবার হজম করতে, জাতীয় খাবার হজমে, ঠিক আছে, হজমে সাহায্য করে। এগুলো হচ্ছে কাজ। এবার আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে অনুঘটক এবং উৎসেচকের মধ্যে পার্থক্য। অনুঘটক এবং উৎসেচক এর মধ্যে আমরা পার্থক্য দেখব। অনুঘটক কি করে, অনুঘটক কিন্তু রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে হয় বাড়ায় বা কমায়, তাই না, রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়াতে পারে বা কমাতে পারে। কিন্তু উৎসেচক কি করে, জীবকোষের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেগুলোর বিক্রিয়াটাকে মানে বিক্রিয়ার বেগটাকে প্রভাবিত করে। এটা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ যে কোনো জীবকোষের বাইরে হতে পারে, জীবকোষও হতে পারে, জীবকোষের বাইরেও হতে পারে। তাহলে অনুঘটক যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে হয় বাড়ায় বা কমায়, কিন্তু উৎসেচক শুধুমাত্র জীবকোষে ঘটে চলা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়ায় বা কমায়। ওকে, ফার্স্ট এগুলো মেন দেখলাম আমরা। অনুঘটক জৈব বা অজৈব হতে পারে, জৈবও হতে পারে, অজৈবও হতে পারে, কিন্তু মেইনলি অনুঘটকগুলো অজৈবই হয়। কিন্তু এরা উৎসেচকগুলি প্রধানত কি হয়, জৈব হয়।
মানে জীবের মধ্যে পাওয়া যায়। এদের আণবিক ভর কম হয়। এদের আণবিক ভর কি হয়? এদের আণবিক ভর কিন্তু উৎসেচকের বা এনজাইমের বেশি হয়। এদের সক্রিয়তা, এরা কম সক্রিয়, কেমন সক্রিয়তা, অনুঘটক সক্রিয়তা কিন্তু কম, এদের সক্রিয়তা কিন্তু বেশি। এরকম আরো অনেক হয়, এক্সাম্পলও দিতে পারো। কেমন? আমরা সব অনুঘটককে কিন্তু উৎসেচক বলতে পারবো না। কেমন? সব অনুঘটক উৎসেচক নয়। কিন্তু এখানে সব উৎসেচকই অনুঘটক। কেন বলতো? তার কারণ সব অনুঘটককে আমরা উৎসেচক বলতে পারবো না। তার কারণ হচ্ছে অনুঘটক জৈবও হতে পারে, অজৈবও হতে পারে, কিন্তু উৎসেচক শুধু জৈব হবে, অজৈব হয় না। তাহলে কোন একটা অনুঘটক যেটা জৈব, যেটা জীবদেহের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, তাহলে সেগুলো সেই অনুঘটককে আমরা উৎসেচক বলতে পারবো। কিন্তু কোন একটা অনুঘটক যেটা অজৈব যৌগ, ইনঅর্গানিক কোন একটা কম্পাউন্ড, তাহলে সেই অজৈব পদার্থকে আমরা কখনো উৎসেচক বলতে পারবো না। তার কারণ উৎসেচক অজৈব হয় না, জৈব হয়। কেমন? আর কি অনুঘটকগুলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে হয় বাড়ায় বা কমায়, কিন্তু উৎসেচক শুধু জীবদেহের মধ্যে, উদ্ভিদ বা প্রাণীর মধ্যে থাকা বা ঘটে চলা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বা জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে প্রভাবিত করে। তার জন্য আমরা সব অনুঘটককে উৎসেচক বলতে পারবো না, কিন্তু সব উৎসেচককে অনুঘটক বলতে পারবো। অনুঘটকের এক্সাম্পল আমরা দেখলাম, উদাহরণ কি হবে? MnO2 দেখলাম, V2O5 দেখলাম, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। কেমন? আর উৎসেচকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যেমন অ্যামাইলেজ, যেগুলো শর্করা হজম করতে সাহায্য করে, অ্যামাইলেজ। ওকে। আর ফ্যাট পরিপাকে সাহায্য করে, লাইপেজ। কেমন? তারপরে ওই পেপসিন, অনেক কিছু হয়। ওকে। তাহলে আজকে আমরা অনুঘটক এবং উৎসেচকের পুরো জায়গাটা কভার করে নিলাম, এবং এখান থেকে যে প্রশ্নগুলো হয় সবগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, মানে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে গিয়ে মোর অপশনে গিয়ে দেখবে, সেখানে ক্লাস 8 এর আমরা সায়েন্সের যেটা প্লেলিস্ট লিংক, ক্লাস 8 সায়েন্স বা ক্লাস 8 পরিবেশ বলে তোমরা প্লেলিস্ট পাবে 2025 এর। সেই প্লেলিস্ট অপশনে গেলেই তোমরা তাপ চ্যাপ্টার, মানুষের খাদ্য উৎপাদন, সেখানে কিন্তু নোটস লেখানো হয়েছে, সব নোটস থেকে আমরা ক্লাস দিয়েছি, সেগুলো পরপর পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। সেখানে যদি অসুবিধা হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেখান থেকেও তোমরা ক্লাস 8 এর সায়েন্স এর পরপর প্লেলিস্ট গুলো খুঁজবে, সেখানে যাবে, মানে ক্লাস 9 এর পাবে, রায়মার্টিনের প্লেলিস্ট পাবে, এরকম ভাবে ক্লাস 8 এর সায়েন্সের প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নিও। আর পুরনো ক্লাসগুলো দেখবে যখন, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের সাথেও কিন্তু অনেক বেশি করে শেয়ার করবে। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো খুব সহজ করে আমরা নেক্সট ক্লাসগুলোতে বুঝে নেব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।